Dear students, good morning. How are you? I think you are well by the grace of Almighty. You know that our school is closed for a long time due to coronavirus COVID-19. আশা করি তোমরা ভালো আছো। এই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের ফলে বিশ্বব্যাপী মহামারীর কারণে সকল স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ দীর্ঘদিন যাবত। ফলে তোমাদের পড়ালেখার অনেক ক্ষতি সাধিত হচ্ছে। তোমাদের কথা চিন্তা করে, কোমলমতি শিক্ষার্থীদের কথা চিন্তা করে হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ অনলাইন ক্লাস নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা যথারীতি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনা করছি। আজকে আমরা 9-10 ইংরেজি দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওখানা মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটা স্লাইডেই গুরুত্বপূর্ণ কিছু কাজ দেওয়া আছে, এগুলো খাতায় সব একত্র করে পরে ছবি তুলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, আরেকটি কথা হচ্ছে, যারা এখনো হোয়াটসঅ্যাপে গ্রুপের সদস্য হও নাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা, স্ব শ্রেণী শিক্ষক তোমাদেরকে সদস্য করে নেবে। তাছাড়া ক্লাস ক্যাপ্টেনদের সাথে যোগাযোগ করবে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাব। Welcome to the all students of class 9-10 of Hazrat Shahjalal High School. Introduction. I am Suranjit Das, head teacher, Hazrat Shahjalal High School. Presentation made for especially class 9-10 English second paper grammar. Can you see any picture on the screen, dear students? Of course you can see we eat so that. আমরা খাই যাতে, বাকিটুকু আমাদের ফিল আপ করতে হবে অর্থের দিক বিবেচনা করে। তাহলে কি হতে পারে? দেখো, উই ক্যান লিভ, আমরা বাঁচতে পারি, অর্থাৎ আমরা খাওয়ার জন্য, বাঁচার জন্য খাই, আমরা বাঁচার জন্য খাই। What are you going to discuss today, dear students? আমরা আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি? You get, yes, তোমরা সঠিক বলেছ। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, পড়ার টেবিলে বসো। এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? Identify the definition of completing sentence. Easily identify the method of completing sentence. Complete incomplete sentences. What is a completing sentence? কেউ বলতে পারবা? হ্যাঁ, আশা করি বলতে পারবা। তাহলে দেখো,
আমরা একটা एग्जांपल দেই হি গোস টু স্কুল খালি জায়গা আছে এখানে একটা হি গোস টু স্কুল খালি জায়গা স্কুল বসাচ্ছে হি গোজ খালি জায়গা to a school so that he can learn something. There are two sentences on the screen. Number one is not completing sentence. Number two is completing sentence. Number two, completing sentence. What is the difference between two sentences? Can you say? Of course, this is simple sentence. And another is complex sentence. Complex sentence এই একাধিক ক্লজ থাকে একটি ক্লজ দেওয়া থাকে আরেকটি ক্লজ দেওয়া থাকবে না যেটা দেওয়া থাকবে না সেটাই আমাকে রুল অনুযায়ী অর্থের দিক বিবেচনা করে এখানে সেন্টেন্সটা বসিয়ে দেব এটাই হচ্ছে মূলত কমপ্লিটিং সেন্টেন্স একটা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে এটাকে কমপ্লিট করে নিতে হবে আশা করি एग्जांपलের মাধ্যমে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের সংজ্ঞাটা বুঝতে পেরেছি তারপরেও আমি এখানে একটা সংজ্ঞা দিয়েছি তোমরা মন দিয়ে সংজ্ঞাটি শিখবে দেখবে লিখবে when a part of a sentence is completed with a clause or phrase is called a completing sentence okay and then completing item 1 অর্থাৎ রুল 1 নিয়ে আমরা আলোচনা করব can you see any picture on the screen yes you can see this is an old man he can't walk easily so he tried to walk by the help of two sticks এই ছবিটার মাধ্যমে আমরা একটা एग्जांपल দেব এর আগে আমরা একটা নিয়ম আলোচনা করব তারপরে एग्जांपलটা দেব তখন বুঝতে পারবে সবের সাথে एग्जांपलের একটা মেল আছে ইউজ অফ টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন তাহলে টু এবং টু এই দুটো টুর মধ্যে সব সময় এই নিয়মে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসবে তারপরে টুর পরে কি হবে একটা ভার্ব হবে টুর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম হয় প্লাস এক্সটেনশন যদি বাকি অংশ কিছু প্রয়োজন অর্থের সাথে মিল রেখে আমরা দিতে চাই দিতে পারবো এক্সটেনশন ওকে এই হচ্ছে ফরমেশন or structure then example the man is two এই যে ছবিটা আগে বললাম যে ছবির সাথে एग्जांपलের মেল আছে লোকটি এতই কি বৃদ্ধ তাহলে আমরা কি দিতে পারি এখানে নিয়মে টু দিব টু old to walk তাহলে কি the man is too old to walk মানে এই টু দেওয়া আছে এতটুকু দেওয়া ছিল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বললাম দুটো টুর মধ্যে তাহলে এই যে একটা অ্যাডজেক্টিভ আছে ওল্ড অ্যাডজেক্টিভ আছে এবং টু আছে এরপরে একটা ভার্ব বসেছে ঠিক আছে তাহলে এক্সটেনশনের দরকার নেই যেহেতু আমি একটা পরিপূর্ণ সেন্টেন্স আমরা পেয়েছি বুঝতে পেরেছো আবার আমরা এখানে দি ম্যান ইজ টু উইকও দিতে পারি উইক দিলেও হবে উইক টু ওয়াক আগেই বলেছি অ্যাডজেক্টিভ লাগবে তাহলে উইকও একটা অ্যাডজেক্টিভ সো আমরা এখানে উপযুক্ত একটা অ্যাডজেক্টিভ বসিয়ে করব নেক্সট তোমাদের জন্য তিনটি एग्जांपल এখানে দেওয়া আছে খাতায় করে নেবা আগেই বলেছি সবগুলো একত্র করে নেবা আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যখনই আমরা কমপ্লিট করব সেন্টেন্সটাকে যে অংশটুকু কমপ্লিট করব এই অংশের নিচে একটা আন্ডারলাইন দিতে হবে কি দিতে হবে ইয়েস একটা আন্ডারলাইন দিতে হবে যেন এক্সামিনার তোমার খাতা থেকে বুঝতে পারে যে এই অংশটুকু তুমি লিখেছ সঠিক হলে তোমাকে একটার জন্য 1 নম্বর দিবে ঠিক আছে দেন কমপ্লিটিং আইটেম 2 আগেরটার মতো নিয়ম 2 প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস এখানে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব এখানে
ফর এবং পার্সোনাল অবজেক্ট, এই দুটা জিনিস একটু ব্যতিক্রম, মানে এই দুটা জিনিস এখন থাকবে, যোগ করতে হবে। তো এটা সেন্টেন্সে দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, আমরা যোগ করে নেব, দেওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে দেখে নাও এখানে কি দাঁড়ালো। পার্সোনাল অবজেক্ট মানে কি? পার্সোনাল অবজেক্ট হচ্ছে মি, হার, হিম, এগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট। টু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা এখন দেখি, ক্যান ইউ সি এনি পিকচার? This is a cup of tea. Maybe the cup of tea is very hot. তাহলে আমরা দেখি the tea is too hot for me. এই যে বললাম পার্সোনাল অবজেক্ট ফর মি, ফর একটা হবে, মি হবে, ঠিক আছে? মি হয়েছে এখানে। তারপর এই যে টু, টু আছে, ফর মি, টু হট, এই যে বললাম এখানে অ্যাডজেক্টিভ হট, হট আছে, টু হট ফর মি। তারপর কি হবে, এই যে একটা এটার সাথে অর্থের মিল রেখে একটা সেন্টেন্স বসাতে হবে, এবং টু হবে, নিয়ম অনুযায়ী টু হবে, হয়েছে। এবং ড্রিঙ্ক, ড্রিঙ্কও এখানে মূল ভার্ব। এখানে ইট হতে পারে, এক্সটেনশন ইট হতে পারে, অর্থাৎ ওই চাটা আমি পান করতে পারি না, কিন্তু ইট না দিলেও পরিপূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে। সুতরাং আমরা আরেকটা নিয়ম শিখে গেলাম। তাহলে এক্সাম্পল দেওয়া যাক। দি বুক ইজ টু হার্ড ফর মি টু, বইটি আমার জন্য খুবই কঠিন, খুবই কঠিন। টু কিসের জন্য কঠিন? মানে বুঝতে পারি না। তাহলে আমরা দিতে পারি টু আন্ডারস্ট্যান্ড, দিলে হয়ে যাবে। এইভাবে এই এক্সারসাইজগুলো আমরা বাসায় বসে বসে করে নেব। কমপ্লিটিং আইটেম 3, শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ একজন স্টুডেন্ট, একজন লার্নার পড়ার টেবিলে বসে কি পড়তে পারছে না, দুদিকে বই আছে। এটা বোঝাচ্ছে যে সি ইজ ইল। যাই হোক, আমরা সেই এক্সাম্পল ছবির সাথে মিল করে দিব। এখন ইউজ অফ সো ডট ডট দ্যাট, এই নিয়মটা নিয়ে আলোচনা করব। সো ইয়েতই ডট ডট বলতে এখানে কিছু শব্দ থাকবে, এখানে উপযুক্ত শব্দ বসাতে হবে, তারপরে একটা দ্যাট হবে, ঠিক আছে? তাহলে নিয়মটার নাম হচ্ছে সো ডট ডট দ্যাট। ওকে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেই। শি ওয়াজ সো ইল দ্যাট, এই যে অসুস্থ, ইল দ্যাট সে বোঝাচ্ছে যে সে এতই দুর্বল যে কি করতে পারে না। বলো তো তোমরা ছবিটা দেখে, ইয়াস, সে স্টাডি করতে পারে না, পড়তে পারে না, তাই তো? সে কুড নট স্টাডি অ্যাট অল, সে আদৌ পড়ালেখা করতে পারে না। তাহলে বুঝতে পেরেছ যে এখানে একটা ফরমেশন দেওয়া আছে, গিভেন ক্লজ উইথ সো। মানে কি গিভেন ক্লজ মানে এই এতটুকু, এর সাথে সো আছে, তারপরে কি প্লাস একটা ডট ডট দ্যাট, মানে এই দ্যাট পর্যন্ত চলে আসলাম। তারপর এই যে শি কুড নট স্টাডি অ্যাট অল, এটাকে বলা হচ্ছে রিলেভেন্ট সেন্টেন্স, একটা প্রাসঙ্গিক, একটা অর্থবোধক সেন্টেন্স লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এখানে আরেকটা বিষয় আছে, এই যে এখানে আছে ওয়াজ, তাহলে এটা কোন টেন্স? ফার্স্ট টেন্স। তাহলে এখানে ক্যান হবে না, কোড হবে। এখানে যদি ইজ হতো তাহলে এখানে ক্যান হতো। সুতরাং এই বিষয়টা মাথায় রাখতে হবে। কমপ্লিটিং আইটেম 4, ইউজ অফ সো ওয়ার ইন অর্ডার দ্যাট, এটা সাধারণত জন্য অর্থে ব্যবহৃত হয়। গিভেন ক্লাস উইথ সো দ্যাট ওয়ার ইন অর্ডার দ্যাট, এরপরে একটা সাবজেক্ট বসবে, ক্যান কুড মে মাইট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এগুলো বসবে। যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট টেন্সে লিখতে হয় তাহলে আমরা ক্যান লিখবো, ফার্স্ট টেন্স হলে কুড, প্রেজেন্ট টেন্স হলে মে, ফার্স্ট টেন্স হলে মাইট, ঠিক আছে? এরপরে একটা ভার্ব হবে, এক্সটেনশন হবে। বুঝতে পেরেছ? এক্সাম্পল দেই, বি প্রিপেয়ার সো দ্যাট, হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট, এই যে হি রিডস অ্যাটেন্টিভলি সো দ্যাট, সে মনোযোগ সহকারে পড়ছে, যাতে কি ভালো করে পড়ালেখা করলে কি হয়, এই যে অর্থ মিল রেখে একটা সেন্টেন্স লিখতে হবে, হি ক্যান মেক এ গুড রেজাল্ট। তাহলে দেখো খুব সুন্দর একটা অর্থ দাঁড়িয়েছে, সে মনোযোগ দিয়ে পড়ছে যাতে সে পরীক্ষায় ভালো কি করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে। তাহলে
রিড সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং এই কারণে এখানে ক্যান হয়েছে। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। তোমাদের জন্য এখানে আরো অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এগুলো করে নেবে। কমপ্লিটিং আইটেম 5 সরি কমপ্লিটিং আইটেম 5 আমরা এখানে আরেকটা মজার ছবি দেখতে পাচ্ছি, একটা এরোপ্লেন। ইউজ অফ প্রোভাইডেড or provided that or providing that, এগুলোর অর্থ হচ্ছে যদি। কি অর্থ? যদি। তাহলে the plane will take off in time provided, মানে প্লেনটি উড়বে কখন? যদি weather is good, আবহাওয়া ভালো থাকে। Normally present indefinite tense is used after provided, provided that, providing that, এগুলোর পরে সাধারণত নর্মাল মানে প্রেজেন্ট ইনডিপেন্ডেন্ট টেন্সেই হয়। আর এই অংশটুকু কোন টেন্স হয়? ফিউচার। তাহলে আমরা দেখব যে ফিউচার ইনডিপেন্ডেন্ট টেন্স যদি থাকে, পরেরটা আমরা নর্মাল প্রেজেন্ট টেন্সে করে নেব। ওকে, দেন এই জায়গায় আরো কিছু এক্সাম্পল আছে, এগুলো তোমরা করে নেব। এখন দেখো একটা ইন্টারেস্টিং পিকচার। ক্যান ইউ সি? ইয়েস, এ ম্যান ইজ ওয়াকিং, হাঁটছে। কেন হাঁটছে? আমরা পরবর্তীতে যাচ্ছি, আমার টপিক্সের সাথে রিলেটেড একটা পিকচার বুঝতে পারবো। ইউজ অফ লিস্ট, লিস্ট মানে হচ্ছে পাছে বয় হয়। কে হয়? পাশে বয় হয়, পিছনে বয় হয়। যেমন মনে করো লোকটি দৌড়িয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? দৌড়িয়ে যাচ্ছে ট্রেনটি ধরার জন্য। বয়টা এখানে কি কাজ করছে? যে ট্রেনটা যদি মিস করে, এরকম অর্থ। তাহলে এখানে দেওয়া আছে হি ওয়াক্স ফাস্ট, সে দ্রুত হাঁটছে। লিস্ট, হ্যাঁ, পিছনে বয় হয়। বয়টাকে চাই হি শুড অর মাইট রিচ ইন টাইম, সঠিক সময়ে সে পৌঁছতে চায়। সঠিক সময়ে সে পৌঁছার জন্য কি করছে? দ্রুত হাঁটছে। এরকম সেন্স বোঝালে আমরা লিস্ট দিয়ে করবো। আর লিস্টের পরে কিন্তু সাবজেক্ট এবং ওই যে শুড এবং মাইট এরকম শব্দ লিখতে হবে। যে স্ট্রাকচারটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে লেস এবং সাবজেক্ট প্লাস শুড মাইট, এগুলো দেখো স্ট্রাকচারে দেওয়া আছে, যে কোনো একটা লিখলেই হবে। প্লাস V1, V1 মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন, এই যে ইন টাইম। তাহলে এখানে কি আছে? সাবজেক্ট হি, শুড অর মাইট, যে কোনো আমরা একটা লিখবো। রিচ V1 আর ইন টাইম হচ্ছে এক্সটেনশন, বাক্যাংশ। সুতরাং এগুলো ভালো করে বুঝে আমরা করব। নিয়মগুলো যদি বারবার প্র্যাকটিস করি, অঙ্কের মতো সূত্রের মতো প্র্যাকটিস করি, তাহলে দেখবা এগুলো কিন্তু মোটামুটি সূত্রের মতোই। এগুলো যদি আমরা বেশি করে প্র্যাকটিস করি, তাহলে বেশি করে আমরা গ্রামাটিক্যালগুলো কারেক্ট করতে পারবো, পরীক্ষায় আমরা ভালো নম্বর পাবো। এখানে তোমাদের জন্য আরো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো করে নেবা। দেখো এখানে আরেকটা মজার চিত্র আছে। বড় একটা পাথর লোকটির উপরে পড়ছে। লোকটি কি করছে? পাথরটাকে সরানোর চেষ্টা করছে এবং সে টিকে থাকার চেষ্টা করছে। বুঝতে পেরেছো? এর সাথে রিলেভেন্ট কিছু সেন্টেন্স আমাদের আছে। ইউজ অফ আনলেস, আনলেস মানে কি? ইফ নট মানে যদি না। আনলেস অর্থ হচ্ছে যদি না। আনলেস অর্থটা কি? যদি না। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে কি করবা? তোমার ভবিষ্যৎ অন্ধকার হবে। তুমি কি করবা? তুমি পরীক্ষায় ফেল করবা, তুমি জীবনে সাকসেস হতে পারবে না। বিভিন্ন সেন্টেন্স এখানে লেখা যেতে পারে অর্থের সাথে মিল রেখে। তাহলে দেখো আমরা কি দিয়েছি? ইউ উইল ফেল, যদি তুমি কঠোর পরিশ্রম না করো তাহলে তুমি ব্যর্থ হবে, ফেল করবে। তাহলে এরকম সেন্টেন্স আমরা যদি আনলেস দিয়ে পাই, আমরা পরিপূর্ণ একটা রিলেভেন্ট একটা সেন্টেন্স লিখে দেব। তোমাদের জন্য এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, এগুলো করে নিবা। আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, আমি আরেকটা এক্সাম্পল বলছি বোঝানোর জন্য। যদি তুমি মনোযোগ সহকারে না পড়ো, তাহলে কি হবে? ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে, পাস করতে পারবে না। তাহলে এরকম সেন্সে ফলে আনলেস ব্যবহৃত হয়। এখন আরেকটা মজার ছবি দেখো। বৃষ্টি হচ্ছে,
এই যে লোকটি অপেক্ষা করছে, বৃষ্টি থামলে সে যাবে বা এরকম কিছু আমরা বুঝতে পারতেছি। এই যে আমাদের এখানে ক্লু আছে টিল এবং আনটিল, ইউজ অফ টিল এবং আনটিল, এই দুটা শব্দ সময়ের সাথে সম্পৃক্ত। কিসের সাথে সম্পৃক্ত? সময়ের সাথে সম্পৃক্ত। ইয়েস। তাহলে কখন আমরা টিল এবং আনটিল ব্যবহার করি? একটা পারমিশন দেওয়া আছে। পারমিশনটা কি? গিভেন ক্লজ, অর্থাৎ প্রদত্ত ক্লজ সেন্টেন্সের সাথে উইথ টিল এবং আনটিল যদি থাকে, তাহলে আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো এবং সেটা হবে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। মনে থাকবে কোন টেন্সে? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে। ওয়েট আনটিল। এখানে আরেকটা বিষয় আছে, টিল আনটিল যতক্ষণ, আনটিল যতক্ষণ না, এরকম সেন্স অর্থ প্রকাশ করে। তাহলে কি ওয়েট আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত দ্য রেইন স্টপস, বৃষ্টি থামবে ততক্ষণ পর্যন্ত তোমরা অপেক্ষা করো, এরকম। ওয়েট আনটিল দ্য ট্রেন কাম, এরকম করে আমরা এই সেন্টেন্সটা যদি টিল আনটিল থাকে আমরা এরকম করেই কমপ্লিট করবো সেন্টেন্সটাকে। তোমাদের জন্য আরও এখানে দেওয়া আছে, আশা করি তোমরা সঠিকভাবে করতে পারবা। কমপ্লিটিং আইটেম 9, ইউজ অফ অ্যাজ লং অ্যাজ। অ্যাজ লং অ্যাজ এর আমার ফরমেশনটা কি? গিভেন ক্লজ উইথ অ্যাজ লং অ্যাজ প্লাস অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে দেখে নেই, ওয়েট হিয়ার অ্যাজ লং অ্যাজ, এখানে অপেক্ষা করো যতক্ষণ কি আই কাম ব্যাক, আমি ফিরে না আসি। আন্ডারস্ট্যান্ড? কেন এখানে অ্যাফার্মেটিভ বলা হচ্ছে? ওয়েট হিয়ার ইয়েস, এই অংশটুকু অ্যাজ লং অ্যাজ, এই অর্থটাই আসলে অনেক ক্ষেত্রে নেগেটিভ সেন্স প্রকাশ করে, যে কারণে পরেরটা অ্যাফার্মেটিভ হয়। কমপ্লিট দ্য সেন্টেন্স, আল্লাহ উইল বি উইথ আজ অ্যাজ লং অ্যাজ, হি ওয়ার্ড অ্যাজ লং অ্যাজ, এরকম যদি থাকে তাহলে দেখো এই একটা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ একটা সেন্টেন্স তৈরি করতে হবে। যেমন রিড অ্যাজ লং অ্যাজ, পড়ো যতক্ষণ না পর্যন্ত আই কাম ব্যাক, আমি ফিরে না আসি। ঠিক আছে? তাহলে এরকম করে আমরা সেন্টেন্সগুলো করব। নেক্সট, কমপ্লিটিং আইটেম 10, ইউজ অফ দো, অলদো, সিন্স, অ্যাজ, বিকজ, ইফ, এগুলো সাধারণত একটা নিয়ম অনুসারেই আমরা এগুলো ব্যবহার করতে পারি। দো যদিও, অলদো যদিও, সিন্স, অ্যাজ, বিকজ এগুলো কারণ বোঝায়, যেহেতু বোঝায়, সেহেতু বোঝায়, ইফ যদি বোঝায়। তাহলে দো হিজ পর, লোকটি গরিব, যদিও গরিব, হি ইজ অনেক, সে সৎ, এরকম অর্থ প্রকাশ করে এগুলো। যদিও সে গরিব সে সৎ, এরকম কন্ডিশনাল। ঠিক আছে? তাহলে আমরা সিন্স হি ইজ পর, যদিও সে গরিব, এটা কিভাবে করতে পারি? এই যে আরেকটা সেন্টেন্স আছে দেখো, আমি কিন্তু এর বেশি বলবো না, একটা করে দিয়েছি, তোমরা এক্সারসাইজ করে খাতায় করে আমার কাছে পাঠিয়ে দেবা। কমপ্লিটিং আইটেম 11, ইউজ অফ ইনস্পাইট অফ ওয়ার ডেসপাইট, একই নিয়মে করতে হয়। ইনস্পাইট অফ হিজ পভার্টি, তা সে দরিদ্র হওয়া সত্ত্বেও। তাহলে দেখো ইনস্পাইট অফ, ডেসপাইট অফ, এগুলো কি অর্থ প্রকাশ করে? সত্ত্বেও, সত্ত্বেও প্রকাশ করে, সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ, এরকম অর্থ বোঝায় ইনস্পাইট অফ অর ডেসপাইট অফ। ফরমেশন আছে ইনস্পাইট অফ অর ডেসপাইট প্লাস পসেসিভ প্লাস নাউন প্লাস রেলেভেন্ট অপোজিট মিনিং সেন্টেন্স, বিপরীত অর্থ বোঝাবে এরকম একটা প্রাসঙ্গিক সেন্টেন্স লিখতে হবে। যেমন ডেসপাইট হিজ গুড কোয়ালিফিকেশন, মানে তার ভালো যোগ্যতা থাকা সত্ত্বেও, আমরা বলতে পারি, কি বলতে পারি? আর যোগ্যতা থাকা সত্ত্বেও, এই যে বলছে অপোজিট মিনিং, এটার বিপরীতটা, সে চাকরি পায় নাই, সে চাকরি পায় নাই, আমরা বলতে পারি। তাহলে কি হতে পারে? হি যেখানে আছে তাহলে হি হবে, হি ডু নট গেট জব, ডিড নট গেট জব, এরকম করে আমরা দিতে পারি। ওকে, আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। নেক্সট, কমপ্লিটিং আইটেম 12, কমপ্লিটিং আইটেম 12 কি আছে? ইউজ অফ ইনস্টিড অফ অর ইন লিউ অফ। ইনস্টিড অফ অর ইন লিউ অফ বোঝায় পরিবর্তে, একটার বদলে আরেকটা। যেমন দেখো একটা হিস্টোরি বুক,
কিসের ছবি? একটা হিস্টোরি বুক, ইতিহাস বই, একটা লজিক, যুক্তিবিদ্যা। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দিই, ইনস্টেড অফ হিস্টোরি, মানে ইতিহাস বইয়ের পরিবর্তে বদলে হি টুক লজিক, সে যুক্তিবিদ্যা নিয়েছিল। ঠিক আছে, দেখো, দিস ইজ পেন্সিল, দিস ইজ পেন। হি বট এ পেন, সে একটি কলম কিনেছে। ইন লিউ অফ পেন্সিল, পেন্সিলের কি পরিবর্তে। এরকম একটার বদলে আরেকটা যখন বোঝাবে তখন কি হবে? ইন স্টেড অফ অর ইন লিউ অফ, যে কোনো একটা তুমি ইউজ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে হোম, স্টে ওয়েল, no more today again to see you.